ঘন জঙ্গল, চারপাশে উঁচু উঁচু গাছ। এই গভীর জঙ্গলের মাঝেই দাঁড়িয়ে আছে এক ছোট্ট ঘর। এই ঘরে থাকে দুই বোন, রীতা আর মিতা। অনেক বছর আগেই তাদের মা বাবা রোগে মারা গেছেন। সেই থেকেই তাদের বেঁচে থাকার লড়াই শুরু। বড় বোন রীতা ছিল শান্ত, দায়িত্বশীল, আর ছোট বোন মিতা চঞ্চল ও হাসি খুশি স্বভাবের মেয়ে। গীতা, আমি জঙ্গলে কাঠ আনতে যাচ্ছি। দিদি, আমিও যাব তোমার সঙ্গে কাঠ আনতে। না বোন, তোর অনেক কষ্ট হবে, আর তাছাড়া আজকে অনেকটা কাঠও আনতে হবে। তুই বরং রান্না করে রাখিস, ফিরে এসে একসাথে খাবো। দিদি, তুমি সবসময় ভারী কাজগুলো করো, আমি তো কোনো কাজেই তোমার সাহায্য করতে পারি না। ধুর বোকা মেয়ে, তুইও তো কত কাজ করিস, চুলা ঘর সামলাস। আমরা দুইজন মিলেই তো এই সংসারটা সামলাচ্ছি। আচ্ছা, আমি যাই এবার, নইলে যে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ দিদি, সাবধানে যেও। বিকালে রীতা মাথায় কাঠের বোঝা নিয়ে উঠোনে প্রবেশ করে। মিতাও বাড়ির সব কাজ শেষ করে তার দিদির জন্য অপেক্ষা করছে। বুঝলি মিতা, আজকের কাঠের বোঝাটা ভীষণ ভারী। কালকে বাজারে গিয়ে সব কাঠগুলো বিক্রি করে আসব। দিদি, আমাদের মা বাবা নেই বলে এত কষ্ট করে জীবনযাপন করতে হয়, তাই না? মা বাবা থাকলে কি আমাদের এত পরিশ্রম করতে হতো? মা বাবা নেই ঠিকই, কিন্তু তাদের আশীর্বাদ আমাদের সঙ্গে সব সময় আছে। এই জঙ্গল, এই ঘর, সবকিছুই তো আমাদের সঙ্গী। আর তাছাড়া আমরা দুজন আছি তো একে অপরের জন্য। যতদিন আমরা দুইজনে একসাথে মিলেমিশে থাকব, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দিদি, তুমি সব সময় আমাকে বুঝিয়ে দাও। তুমি পাশে থাকলে আমার কোনো ভয় লাগে না দিদি। পরের দিন সকালে রীতা আর মিতা মাথায় কাঠের বোঝা নিয়ে গ্রামের দিকে রওনা হলো কাঠ বিক্রি করার জন্য। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। পাতার ঝিরিঝিরি শব্দ, পাখির ডাক শোনা যাচ্ছে। গ্রামে পৌঁছে ওরা বটতলার দিক দিয়ে বাজারে যাবে। যাবার পথে ওদের দেখা হয়ে যায় গ্রামের কিছু বয়স্ক মানুষের সঙ্গে। আরে রীতা, মিতা, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস দুই বোন মিলে? বাজারে যাচ্ছি কাকা, কাঠ বিক্রি করতে। সত্যি, এত অল্প বয়সে তোরা কত পরিশ্রম করিস। ওই ঘন জঙ্গলে থাকতে তোদের ভয় লাগে না? ভয় তো লাগে কাকা, কিন্তু বাঁচতে চাইলে সাহসেরও প্রয়োজন হয়। আচ্ছা, আমরা যাই গো এবার, নইলে কাঠ বিক্রি করে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। গ্রামের মানুষ জড়ো হয়েছে। কেউ ধান শুকাচ্ছে, কেউ গল্প করছে। গ্রামের সবাই অনেক খুশি। ধীরে ধীরে প্রবেশ করে মুখিয়া, গজেন মণ্ডল ও তার লোক ভোলা। গ্রামের পরিবেশ মুহূর্তে চুপ হয়ে যায়। শুনুন সবাই, এবারের বার্ষিক মেলা খুব ধুমধাম করে হবে, আর সেই জন্য গ্রামের প্রতিটি ঘর থেকে চাঁদা দিতে হবে। গরিব ধনী কেউ বাদ যাবে না। মানুষজন একে অপরের দিকে তাকায়। এই সময় কাঠ বিক্রি করে ফিরছিল রীতা আর মিতা। মিতা ধীরে ধীরে বলে, দিদি, আবার চাঁদা? চুপ থাক, আগে শুনি। মুখিয়ার চোখ পড়ে দুই বোনের উপর। ওই যে জঙ্গলের ধারের দুই বোন, এদিকে এসো। দুই বোন সামনে এগিয়ে আসে। কিছু বলবেন বাবু? মেলার চাঁদা দিতে হবে। আগের বছরও তোমরা ঠিক মতো চাঁদা দাওনি। আমরা তো কাঠ বেচে কোনো মতে খাই, টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। মুখিয়া গজেনের মুখ গম্ভীর হয়ে যায়। মেলা গ্রামের সম্মান, না দিলে গ্রামের অপমান।
তোরা গ্রামের অপমান করছিস। মিতা এতক্ষণ চুপ ছিল, এবার সে বলল, গ্রামের সম্মান কি শুধু গরিবদের টাকায় হবে? আমরা তো প্রতি বছর কাজ করে সাহায্য করি। চারপাশে মানুষের ফিস ফিস শব্দ শোনা যাচ্ছে। চুপ! বড়দের সামনে এভাবে কথা বলে? সত্য বললে কি দোষ? মুখিয়া একটু শান্ত হয়ে বলে, যদি চাঁদা না দাও তাহলে গ্রামে তোমাদের আশা বন্ধ করে দেব। কেউ তোমাদের সঙ্গে কথা বলবে না। গ্রামের মানুষ ভয় পেয়ে চুপ থাকে। আমরা এই অন্যায় মেনে নেব না। এক বৃদ্ধা মহিলা সামনে আসে। ওরা তো অনাথ মেয়ে, জোর করে টাকা নেওয়া ঠিক না। আরেকজন বলে, ওরা প্রতি বছর মেলায় কাজ করে, সেটাই তো বড় দান মেলাতে। মুখিয়া বুঝতে পারে পরিস্থিতি বদলাচ্ছে। যে গ্রামের মানুষরা তার সামনে কথা বলার সাহস পেত না, তারা এখন কথা বলছে। ঠিক আছে, এবার ছাড় দিলাম, কিন্তু মনে রেখো, আমার কথা অমান্য করলে ফল ভালো হবে না। তারা চলে যায়। সেই দিন বিকেলবেলা দুই বোন বসে গল্প করছে। দিদি, মুখিয়া আজকে অনেক রেগে গেছে। ওরা নিশ্চয়ই কিছু করবে। হ্যাঁ, আমি বুঝেছি। ওদের চোখে লোভ দেখেছি। দেখা যাক কি করে ওরা। তোর কি ভয় লাগছে? না দিদি, তুমি পাশে থাকলে আমার কোনো ভয় লাগে না। অন্যদিকে গজেন মুখিয়া আর ভোলা মিলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওই দুই বোন মিলে আজ আমাকে অপমান করেছে পুরো গ্রামের সামনে। এর প্রতিশোধ আমি নেব। কি করবেন মালিক? ওদের জমিটা আমার চাই। জঙ্গলের ধারে জায়গাটা ব্যবসার জন্য একদম উপযুক্ত। ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করব ওদের। তাতে আমার লাভও হবে আর আমার প্রতিশোধ নেওয়াও হবে। হ্যাঁ মালিক, তাছাড়া গ্রামের মানুষও ভয় পায় আপনাকে। ওদের সাহায্য করার সাহস হবে না কারোর। দুজন দুষ্ট হাসি হাসি। পরের দিন সকালবেলা মিতা উনুনে রান্না করছে আর রীতা জঙ্গলে কাঠ হানতে যাবে। এমন সময় মুখিয়া আর ভোলা দুই বোনের বাড়িতে আসে। ওই দেখো দিদি, ওরা আসছে। মনে হয় তোরা আমাদের কথা ভুলে গেছিস। আমরা কারো কথা ভুলিনি বাবু, কিন্তু অন্যায় মানতেও শিখিনি। শেষবার বলছি, জমি আমাদের দিয়ে দে, বদলে টাকা পাবি। এই জমি আমাদের বাবা মায়ের স্মৃতি, আমরা দেব না। দিবি না তো? এর ফল কিন্তু ভালো হবে না। না, দেব না। আপনাদের যা খুশি করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আজ থেকে তোদের সমাজচ্যুত করা হবে। গ্রামের কেউ তোদের সঙ্গে কথা বলবে না। রাস্তাও বন্ধ করে দেব, কাঠ বিক্রি করতে পারবি না। মিতা ভয় পায়, কিন্তু তাও মনে সাহস জুগিয়ে বলে, আমরা ভয় পাই না। মুখিয়া রেগে গিয়ে চলে যায়। দিদি, মিতা দৃঢ় চোখে তার দিদির দিকে তাকায়। ভয় পাস না। সত্যের পথে হাঁটলে একা থাকতে হয়, কিন্তু হারতে হয় না। দিদি তাহলে এবার কি করবে? এবার জমিদার রাজেশ্বর চৌধুরীর কাছে সাহায্য চাইতে হবে। একমাত্র উনি আমাদের সাহায্য করতে পারবেন। হ্যাঁ, আমিও শুনেছি উনি খুব ভালো মানুষ। উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। দুই বোন জমিদারের কাছে এসে মুখিয়ার সব কুকীর্তির ব্যাপারে বলল। সব কথা শুনে তিনি গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, অন্যায় আমি সহ্য করি না। ওদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। প্রমাণ ছাড়া আমি ওদের বিরুদ্ধে কিছু করতে পারবো না। তোমরা চিন্তা করো না, আমি একজন লোক পাঠাবো নজরদারিতে। ওরা যদি সত্যি দোষী হয়, শাস্তি পাবেই। আপনাকে অনেক ধন্যবাদ। সেই দিন রাতে ওই মেয়ে দুটো বড্ড বাড়াবাড়ি করছে। এমন কিছু করতে হবে
যাতে ওরা নিজেরাই আমাকে ওই জমিটা দিতে বাধ্য হয়। মুখিয়ার এই ষড়যন্ত্রের কথা গুপ্তচর শুনে ফেলে। এই ব্যাপারে জমিদার বাবুকে এক্ষুনি জানাতে হবে। পরের দিন সকালে গ্রামবাসীরা জড়ো হয়েছে। আজ সত্যের বিচার হবে, প্রমাণ দেখানো হয়। মুখিয়া গজেন আর ভোলা মাথা নিচু করে থাকে। গরিবদের ভয় দেখিয়ে জমি নেওয়া অপরাধ। গজেন, তুই অপরাধ করেছিস, আর ভোলা, তুই গজেনের সঙ্গ দিয়েছিস, তাই তোরা দুজনেই শাস্তি পাবি। তোদের দুজনকে শাস্তি হিসাবে এই গ্রাম থেকে বহিষ্কার করা হচ্ছে। দিদি, আমরা বেঁচে গেলাম। হ্যাঁ রে, সত্য জিতেছে। যাদের হৃদয়ে সাহস থাকে তাদের ঘর ছোট হলেও শক্তি বড় হয়। সত্য কখনো হারায় না।